নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একবার নতুন একটি ভয়ের গল্পে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুদর্শন। আজ আপনি শুনতে চলেছেন লেখক সুমিত দের কলমে এক গা ছমছমে ভয়ের গল্প। সুমিত দে বর্তমানে পড়াশোনা করছেন ক্লাস 12-এর ছাত্র। 12 বছর বয়স থেকেই লেখালেখি শুরু করেন। তার গল্প ও কবিতা বিভিন্ন পত্রপত্রিকা, ইউটিউব প্ল্যাটফর্মে এর আগেও সম্প্রচারিত হয়েছে। এই লেখালেখির জন্য সে পেয়েছে অনেক পুরস্কার, তার মধ্যে রবীন্দ্র নজরুল স্মৃতি সাহিত্য পুরস্কার এবং জীবনানন্দ দাশ স্মৃতি সাহিত্য পুরস্কার উল্লেখযোগ্য। আজ আপনি শুনতে চলেছেন তারই কলমে কালবৈশাখী রাতের ভূত। বরাবরের মতো আজও কিন্তু গল্পের শেষে থাকছে একটি বিশেষ প্রশ্ন, আর সেই প্রশ্নের সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখে জানাতে ভুলবেন না। আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নিবেদন। শুরু হচ্ছে লেখক সুমিত দের কলমে কালবৈশাখী রাতের ভূত। বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে একটা বাজ পড়ার শব্দ হলো। প্রবল জোরে বৃষ্টি হচ্ছে। রাত তখন ওই 8টা-9টার গায়ে। জনশূন্য রাস্তা। বাস স্ট্যান্ডে একা বসে আছে সৌম্য। তার আজকে অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে। ফোনও চার্জ নেই যে ক্যাব বুক করবে, তার উপর এরকম একটা দুর্যোগ। সৌম্য আধ ঘন্টা ধরে বসে আছে। এদিকে একটাও বাসের দেখা নেই, একটা গাড়িও পাস করছে না। আশেপাশে কোনো গৃহস্থও নেই যে সে আশ্রয় নেবে। আর এই দুর্যোগের মধ্যে বেরোনোর মানে নিজের মৃত্যুর আগমন জানানো। হুটহাট বাজ পড়ছে এদিক সেদিকে। তার উপর রাস্তার ডান দিকে একটা জঙ্গল, আর বাম দিকে একটা গোরস্থান। কোথায় যেন ব্যাঙ ডাকছে। জঙ্গলের দূর থেকে ভেসে আসছে পেঁচার ডাক। আর হঠাৎ হঠাৎ শেয়াল ডেকে উঠছে। বৃষ্টির জলের ছাঁট আর তার সাথে ঠান্ডা হাওয়া বারবার কাঁপিয়ে দিয়ে যাচ্ছে সৌম্যকে। সৌম্য মনে মনে বলল, কি কুক্ষণে যে আজ অফিসে গেলাম, দেরি হয়ে গেল। এখন বাস পাচ্ছি না, ফোনও চার্জ নেই, আর তার উপর এরকম দুর্যোগ। ওফ! হঠাৎ শুনতে পেল একটা শব্দ। শব্দটা বাস ডিপোর কোনো একটা কোণা থেকে আসছে। ওই জায়গাটা সম্পূর্ণ অন্ধকার, শুধুমাত্র দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। সৌম্য শিউরে উঠল। কাঁপা কাঁপা হাতে ওর ব্যাগ থেকে টর্চটা বের করে জ্বালালো, তারপর ফেলল সেই কোণটার দিকে। সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা বাদুড় উড়ে বেরিয়ে গেল। সৌম্য হাঁপ ছাড়ল, তারপর টর্চটা ব্যাগে ঢুকিয়ে বসে থাকল। কিছুটা সময় কাটল, ততক্ষণে বৃষ্টিটা কিছুটা ধরে এলো। সৌম্য মনে মনে বলল, যাক, বৃষ্টিটা একটু কমলো, এবার একটা গাড়ি পেলে হয়। তখনই তার পাশ থেকে একটা হাড় হিম করা কণ্ঠ ভেসে এলো, এত রাতে আর এইখান থেকে গাড়ি পাবেন না। সৌম্য ভয়ে পাশে তাকাতে পারল না। মনে হলো তার সমস্ত দেহ পাথর হয়ে গেছে। ও না তাকিয়েই বলল, কে আপনি? আমি আপনার মতোই একজন পথিক, বাড়ি ফিরব। আপনার বাড়ি কোথায়? সৌম্য তখনও সামনে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, আমার বাড়ি এখান থেকে 4টে স্টপেজ পড়ে। কিন্তু আপনি এখানে কি করে এলেন, আর কখনই বা এলেন? আরে মশাই, আমি তো অনেকক্ষণ ধরেই বসে আছি, আপনি এই লক্ষ্য করলেন? হ্যাঁ? সৌম্য ভাবল, আমি কি আমার মনের ভুলে লক্ষ্য করিনি? কিন্তু তখনও সৌম্যর সাহস হচ্ছে না পাশে ফিরে তাকাতে। এমন সময় লোকটি বলল, আরে ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। এদিকে আপনার সাহায্য করতে পারি। মিনিট 30 পরেই এখান দিয়ে একটা গাড়ি যাবে,
সেই গাড়িতে বললে আপনাকে আপনার বাড়ি অবধি ছেড়ে দেব। এবার সৌম্যর ভয়টা একটু কাটল। সৌম্য পাশে তাকালো। লোকটা একটা ওভারকোট পরে আছে, সমস্তটাই ভিজে, টপ টপ করে জল পড়ছে গা থেকে। সৌম্য বলল, আরে আপনি তো পুরো ভিজে গেছেন, আমার এই রুমালটা দিয়ে আপনার মাথাটা একটু মুছে নিন। না না, লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। আরে মশাই, এভাবে তো ঠান্ডা লেগে যাবে, আপনি তো বাড়ি যাবেন। তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খুব বেশি দূরে নয়, এই পাশেই। ধীরে ধীরে লোকটির সাথে সৌম্যর আলাপচারিতা জমে উঠল। কথা বলতে বলতে গল্পে প্রসঙ্গ এলো অশরীরী নিয়ে। লোকটি তাকে বলল, আচ্ছা মশাই, আপনি ভূতে বিশ্বাস করেন? দেখুন, বলতে গেলে সোজা কথায় যুক্তির জগতে ভূতের কোনো জায়গা নেই। ভূত মানতে গেলে চোখ বেঁধে পিছু হটতে হয়, একেবারে প্যালিওলিথিক আদিম যুগে। অশরীরী তত্ত্বে যারা বিশ্বাস করেন তাদের আজ আর তর্ক চলবে না, চরম নিষ্পত্তির জন্য হাতাহাতি করতে হবে। তবুও সব বৈজ্ঞানিক তত্ত্ব আর তর্কের মধ্যেও একটা কিন্তু থেকেই যায়। এমন কতগুলো প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না। তার মানে এই নয় যে কোনোদিনও তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না। হয়তো বিজ্ঞানের ব্যাপ্তি একদিন সব কিছুরই বিশেষ সমাধান করে দেবে, কিন্তু যতক্ষণ তা না হচ্ছে ততক্ষণ কতগুলো বিচিত্র ঘটনা আমাদের মনকে নানানভাবে আন্দোলিত করতে থাকবে। এমনই এক ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমি, যে ঘটনার রোমহর্ষক স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় আমাকে। মাঝরাতে স্বপ্নেও সেই স্মৃতি মাথা চাড়া দিয়ে ওঠে এবং ক্রমশ উন্মাদ পাগল করে তোলে আমাকে। কথাগুলো বলে একবার থামতেই ভদ্রলোক বেশ গল্প শোনার মজলিসের আনন্দেই বলে উঠলেন, তা সেই গল্পই হোক না, কত কি মিনিট 30-এর মধ্যে আপনার গল্প বোধহয় শেষ হয়ে যাবে আর আপনি গাড়ি পেয়ে যাবেন। বলুন বলুন। সৌম্য একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো। তখন আমি বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের ছাত্র, সবেমাত্র ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়েছে আমার। দুর্দান্ত একটা রেজাল্ট করে একদম প্রথম 10-এর লিস্টে আমার নাম। সবার কাছেই পেয়েছি অভ্যর্থনা আর এক রাশ শুভেচ্ছা। বাবা মাও খুশি হয়েছে খুব। কিন্তু আমি জানি সেদিনকার সেই সাফল্যের পিছনে ডক্টর আশিস কুমার সান্যালের অবদান কতখানি। তাকে ছাড়া আমাদের রেজাল্ট কোনোদিনই সম্ভব ছিল না। আশিসবাবু ছিলেন আমার স্বর্গদেবতা। বাংলা বিভাগে যখন এই কলেজে আমি ভর্তি হই তখন থেকেই তিনি ছায়ার মতন আমার পাশে থেকেছেন, আমাকে স্নেহ করেছেন, ভালোবেসেছেন। তিনি হলেন এপার বাংলা এবং ওপার বাংলার খ্যাতনামা একজন লেখক এবং আমাদের বাংলা পড়ানোর শিক্ষাগুরু। বলা বাহুল্য, তার লেখাই ছোটবেলা থেকে ক্রমাগত পড়ে বড় হয়েছি। তার লেখার দ্বারাই বাংলা সাহিত্যের প্রতি আমার টান জন্মেছে। আর এখন তাকে একেবারে সামনে থেকে পেয়ে আমি কৃতজ্ঞ আর ধন্য। কিন্তু আমার সাফল্যের পিছনে এনার কথা বললে, আরেকজনের কথা যদি না বলি, তাহলে তাকে ইতিহাসের পাতার গভীর অন্তরালে ভয়াচিনী লিপির মতোই পাঠোদ্ধার সম্ভব নয় বলে রেখে দেওয়া হবে। সেই ব্যক্তিটি হলো শ্রী, যে আমার অসময়ের সঙ্গী, আমার বান্ধবী, প্রেমিকা এবং স্বপ্নানুরাগী। যতই বলবো ওর বিষয় ততই কম বলা হবে। আমরা দুজনে একই কলেজে পড়ি, একই সাথে যাতায়াত করি। পার্থক্য শুধু এটাই যে ওর ইংরেজি বিভাগ আর আমরা বাংলা। সেদিন কিছু পাঠ্য বই সংগ্রহ করতে শ্রী আর আমি গিয়েছিলাম কলেজের বুক শেলফের লাইব্রেরিতে। যথারীতি পাঠ্য বই সংগ্রহ হয়ে গেল। গল্পের বা উপন্যাসের কোনো বই নেব বলে এদিক ওদিক দেখছিলাম। অনেকক্ষণ ধরে বই খোঁজার পরেও যখন কোনোটাই পছন্দ না হয়ে হতাশগ্রস্ত হয়ে ফিরে যাচ্ছি, ঠিক এমন সময় চোখে পড়ল একটা বই। বইটা রাখা কতগুলো তন্ত্র সাধনার হাতে তৈরি করা পাণ্ডুলিপির বইগুলোর সাথে। অধীর আগ্রহে আমি বের করে নিলাম বইটা। এই শ্রী, শ্রী, আরে শোন না, দেখে যা একবার এদিকে। আমি হাত দিয়ে ডাকলাম। শ্রী এর উত্তর এলো, যাই। শ্রী পাশের ইংলিশ লিটারেচারের বুকশেলফ থেকে শার্লক হোমসের একটা গোয়েন্দা গল্পের বই হাতে নিয়ে আমার সামনে এসে উপস্থিত হলো। তারপর আমি কিছু বলবার আগেই অবাক দৃষ্টিতে আমার হাতের দিকে তাকালো। প্রশ্নের স্বরে বলল, এটা আবার কি বই সৌম্য, কোত্থেকে পেলি? আমি হাতের ইশারায় বুকশেলফের থাকটা দেখিয়ে দিলাম। স্ত্রী এবার আমার হাত থেকে বইটা নিল। তারপর বেশ কিছুক্ষণ কিছু পাতা উল্টে পাল্টে দেখল। যখন আমি একেবারেই বিরক্ত হয়ে ওকে বলতে যাব যে, কি এত দেখছিস বলতো এটাতে,
এমন সময় শ্রী বলে উঠল, তুই রেখে দে, এটা যেখান থেকে নিয়েছিস, আমার ভালো ঠেকছে না। আরে ভালো ঠেকছে না মানে কি? হ্যাঁ, সেই থেকে খুঁজে খুঁজে একটাও বই পছন্দ হয় না। যাও বা এটা পেলাম, এখন তুই বলছিস রেখে দে। ভাই না, তুই রেখে দে, আমার পছন্দ নয় বইটা। যা বাবা, এতে পছন্দ অপছন্দের কি হলো? হয়তো বইটা দেখতে খারাপ, বইটার মলার ছিঁড়ে গেছে, কিন্তু তাতে কি? এও তো হতে পারে হয়তো ভিতরে সুপ্রাচীন কোনো জকের ধন রয়েছে। আরে বাবা, ব্যাপারটা একটু বোঝ না। তুই দেখ, নিজেই দেখ, কোনো নাম আছে বইটার? সে ছাড়, এই বইটা আমি নেবই। কেমন যেন জেদ চড়ে গেল আমার। ও মুখ কাঁচুমাচু করেই বাইরে বেরিয়ে এলো আমার সাথে। যথাসময় বাড়ি ফিরে গেলাম। আসার পথে শ্রী অবশ্য রেগে থাকার জন্যই হয়তো খুব একটা বেশি কথা বলল না। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়ার পর বসলাম বইটা নিয়ে। যখন থেকে বইটা নিয়েছি একটা পাতা উল্টে দেখিনি। এখন যখন বইটা হাতে পেয়েছি, অধীর আগ্রহে কি আছে বইটার ভেতর জানার ইচ্ছে হলো। আর এটা জানার জন্যই বইটা দেখতে লাগলাম। বইটা সত্যি অদ্ভুত রকমের। উপরটা হার্ড বোর্ড দিয়ে বাঁধাই করা থাকলেও বইটার অবস্থা এখন ভগ্নপ্রায়। উপরের বাঁধাইয়ের ডান পাশটা ছিঁড়ে গেছে। বইটার কোনো শিরোনামও নেই। যা দেখলাম তাতে বুঝলাম আর 5টা বইয়ের পাতা এই বইয়ের মতো নয়। সম্ভবত তুলোর কাগজের উপরে হাতে করে লেখা কোনো এক বিষয়ের পাণ্ডুলিপি এটা। বইয়ের পাতা উল্টাতেই কোন এক ভাষার লেখা চোখে পড়ল। না, এটা কোনো চেনা জানা বাংলা, ইংরেজি বা হিন্দি ভাষা নয়। আমার দেখে যদ্দূর মনে হলো এটা প্রাচীন রোম বা গ্রিসের কোনো ভাষা। কিন্তু এই ভাষার বই আমাদের লাইব্রেরিতেই বা কেন? কে করতে পারবে এর পাঠোদ্ধার? একরাশ উত্তেজনা জাঁকিয়ে ধরল আমাকে। যতই পাতা উল্টাতে লাগলাম, একই হরফের লেখা চোখে পড়তে লাগলো। কিছু বুঝতে পারলাম না আমি, কিন্তু বইটার পাতা আরো উল্টাতেই একটা চিত্র দেখে হাতটা থেমে গেল আমার। সারা পাতাটা জুড়ে কিছু অস্পষ্ট ছবি আঁকা রয়েছে। ছবিটা দেখতে অনেকটা পাক চক্রের মতো, যেমনটা তান্ত্রিকরা তন্ত্র সাধনা করার সময় কোনো লোহার জিনিস দ্বারা আঁকে। সমগ্র পাতাটা জুড়ে একটাই চক্র। সেই চক্রের ডান পাশের উপরে 2 কোণে রয়েছে কোনো একটা লোহার অস্ত্র। বাম পাশের উপরের 2 কোণে রয়েছে 2টো পাখি, আর মাঝখানে একটা পদ্ম, আর ঠিক তার 2 পাশে রয়েছে ছোট্ট ছোট্ট লম্বাটে ধরনের দেখতে কোনো 2টো বিচিত্র বস্তু। কিন্তু এ কি রকম চিত্র? পাতা উল্টাতেই আরো কিছু ছোট ছোট চিত্র চোখে পড়ল। কোনোটা পাহাড়ের, কোনোটা গাছের, কোনোটা মানুষের জিভ এবং চোখের মতো, আবার কোনোটা শেয়ালের মতো মুখটা, কিন্তু শরীরটা মোষের মতো দেখতে। কোনো একটা অদ্ভুত প্রাণীর ছবি। এসব দেখে কিছু বুঝতে পারলাম না আমি। সে সময় নিজের প্রতি বড্ড রাগ ধরেছিল আমার। এ কি বই নিয়ে এলাম আমি? বইটার আগাগোড়া কিচ্ছু বোঝা যাচ্ছে না। সবটা আমার কাছে ধোঁয়াশার মতো অস্পষ্ট। তখন হঠাৎ মাথায় এলো আর্যর কথা। আর্য আমার বন্ধু, ইতিহাসের সাথে ওর নারীর টান। এখন একটা মিউজিয়ামে আর্কিটেকচার ডিপার্টমেন্টের সাথে যুক্ত। যেমন বলা তেমনই কাজ। চট করে ফোন লাগালাম ওকে। 2বার রিং হয়ে ফোনটা ধরল। ওপাশ থেকে শব্দ এলো, হ্যালো, হ্যাঁ সোম বল। আরে তোকে কিছু ছবি আর কিছু লেখা আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, দেখ তো এটার মর্মোদ্ধার করতে পারিস নাকি। কালকের মধ্যে জানাস। হ্যাঁ। ও কিছু একটা বলতে যাবে তার আগে আমি ফোনটা কেটে দিলাম। পাঠিয়েও দিলাম ওই লেখা এবং চিত্রগুলোর ছবি। তারপর বেশ কিছুক্ষণ ধরে অনুধাবন করতে চেষ্টা করলাম লেখাগুলো। ইন্টারনেটে সার্চ করলাম, কিন্তু লেখাটা কোন ভাষায় লেখা সেটা দেখতে ব্যর্থ হলাম। কোনরূপ কোনো ভাষার হরফের সাথে এই লেখার কোনো মিলই নেই। কিন্তু এটা কি লেখা তা আমাকে তো জানতেই হবে।
কেমন যেন একটা অদ্ভুত টান অনুভব করছিলাম আমি। হঠাৎ দেখলাম আমার অজান্তেই একটা ষোড়শী রমণী আমার সামনে এসে দাঁড়িয়েছে। অসম্ভব রকমের রূপবতী সে, লাবণ্যময় মুখ তাঁর, মাথার কালো মেঘের ন্যায় এক রাশ এলো চুল তার কপালে এসে পড়েছে। মাথার মধ্যেখানে সরু একটা সিঁথি, আর সেটা সিঁদুরে লাল রঙে রাঙা। শাড়ি পরে আছে মহিলাটি, গলায় পড়া একটা মণিকাঞ্চন পরিবেষ্টিত হার। আমার দিকে তাকিয়ে রয়েছে সে। এবার হঠাৎই গোলাপের পাপড়ির মতো কোমল ঠোঁট দুটি দিয়ে বাঁকা চাঁদের ফালির মতো একগাল হেসে আমায় বলল, সৌম্য, চিনতে পারছো আমায়? আমি তোমার ইন্দ্রাণী। আসবে না আমার কাছে? আমি কতদিন ধরে অপেক্ষা করেছি তোমার জন্য। এসো, আমার কাছে এসো। তারপরে হঠাৎই একটা কালো অবয়ব ফুটে উঠল ওই রমণীকে ঘিরে। মুহূর্তেই মুখ চেপে ধরল ওর। ক্রমশ ওই অবয়বের সাথে ধস্তাধস্তি শুরু হলো তার। নারীমূর্তি অসম্ভব রকমের আর্তনাদ করতে শুরু করল। বলতে বলতে হঠাৎই অবয়বটা একটা ধারালো কোনো অস্ত্র বের করে নারীমূর্তির গলায় বসিয়ে দিল। চারিদিক সঙ্গে সঙ্গে ভেসে গেল রক্তের বন্যায়, আর সঙ্গে সঙ্গে কাতর কণ্ঠ ক্ষীণ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল রমণী। আমি ধরফড়িয়ে উঠে বসলাম বিছানায়। ঘেমে সারা শরীর চুপচুপে ভিজে হয়ে গেছে। সম্ভবত চোখ লেগে গিয়েছিল। অসম্ভব রকমের হাঁপাচ্ছি তখন আমি। কে ওই মহিলা? কেন এলো আমার স্বপ্নে? আর কেই বা খুন করলো তাকে? এই স্বপ্নের মানে কি? একগুচ্ছ প্রশ্ন তখন আমার মাথায় তৈরি করেছে ইন্দ্রজাল, আর তার রেশ ক্রমশ গভীর হচ্ছে। ফোনটা অন করে দেখলাম রাত তখন বেশ গভীর, 2:30 বাজছে। সঙ্গে সঙ্গে ফোন করলাম আর্যকে। প্রথমবার রিং হয়ে ফোনটা কেটে গেল। দ্বিতীয়বার রিং হতেই ফোনের ওপাশ থেকে আর্যর ঘুমন্ত গলা, হ্যালো বল ভাই, যাচ্ছে তাই একটা স্বপ্ন দেখলাম। তুই ওই ছবিগুলোর কিছু বুঝতে পারলি? হোয়াট দ্য হেল রোমো, এত রাতে তুই এর জন্য ফোন করলি? কাল দেখা যাবে। আরে শুনবি তো কথাটা। কিন্তু কথাটা বলার আগেই ও ফোনটা কেটে দিল। তারপর আমি আবারও ঘুমোতে চেষ্টা করলাম। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুম কিছুতেই এলো না। একটা সিগারেট নিয়ে ছাদে চলে গেলাম। উপরে পায়চারি করছিলাম সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে। ফোনের গ্যালারিটা খুলে আবার দেখলাম সেই ছবিগুলো। অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, কিন্তু তাও কিচ্ছু বুঝতে পারছি না। এই ছবির মানে কি? স্বপ্নটাই বা এলো কেন? ছবির সাথে কি স্বপ্নের কোনো মিল রয়েছে, নাকি নাকি নেহাতি ভ্রম? কোনটা? পরস্পর কিছু প্রশ্ন তখন আমার মাথায় ঘোর অভিসন্ধিতে লিপ্ত হয়েছে, কিন্তু এতগুলো প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে। কতক্ষণ ছাদে এসব নিয়ে ভাবছিলাম জানি না, একটা ঠান্ডা বাতাস আমার হাড় কাঁপিয়ে দিয়ে বাস্তবে ফিরিয়ে আনলো আমাকে। দূরের দিগন্তে চেয়ে দেখলাম সূর্যের মৃদু আলোর ছটা চারিদিকে ছড়িয়ে পড়ে জানান দিচ্ছে ভোর হয়েছে। পাখির কিচিরমিচির ডাকে রাতের নিস্তব্ধতা কেটে শোনা যাচ্ছে পথচারীদের কোলাহল। রাস্তা দিয়ে দু একটা গাড়ির হর্নও যেন দূরে কোথাও মিলিয়ে যাচ্ছে। একটু বেলা হতেই স্ত্রীকে ফোন করে জানালাম সবটা। স্ত্রী তো আমাকে মুখে যা এলো তাই বলল। কত করে তোকে বললাম বলতো, বইটা নিস না নিস না। কে শোনে কার কথা? আর আমার কথা শুনবি বা কিসের জন্য? আমি তোর কে? কথাটা শেষ করেই রাগে ফোনটা কেটে দিল। আমি তারপরেও বার কতক ফোন করার ট্রাই করলাম ওকে, কিন্তু যতবারই করলাম ফোনটা নট রিচেবল বলে কেটে গেল। তার খানিক পরেই আমাকে আর্য ফোন করে বলল, ভাই, ছবিগুলো যা দেখছি মূলত এটা কোনো তন্ত্র সাধনা বিষয়ক ছবি লাগছে। তুই ওই চক্রের ছবিটা যেটা পাঠিয়েছিলি, সেই ছবিটার ডান পাশটায় রয়েছে লোহার তৈরি দুটো শাবল, আর বাম পাশের দুই কোণের ছবিটা সম্ভবত কাকের, আর একেবারে মধ্যেখানের একটা পদ্ম ফুল, আর তার দুপাশের ছবিটা হলো লম্বাটে ধরনের দুটো কড়ি। ওই চিত্রটা মূলত প্রায় কম করে 1,500-2 হাজার বছরের পুরনো তো হবেই, কারণ ওই পাতাটা হলো তুল
তুলোট কাগজের, যেটা ক্রমশই হলদে হয়ে গেছে। কিছু লাল লাল ছোপও রয়েছে তাতে। সমস্ত কাগজপত্রের মধ্যে একমাত্র তুলোর কাগজেই এরকমটা দেখা যায়। দেখে যতদূর বুঝতে পারছি, যে বা যারা এই কাগজের ওপর চিত্রটা তৈরি করেছে তারা যথেষ্ট উন্নত ছিল, আর তখনকার দিনের অন্য সম্প্রদায়ের চেয়ে তো বেশি। কারণ তখন সবাই লিখত মাটির ফলকে বা তাল পাতাতে। তুলোট কাগজের ব্যবহার তখন কোথায়? আবিষ্কারিত হয়নি তখন এসব। কিন্তু ওই লেখার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না, বুঝলি? কোথায় পেলি তুই এসব বলতো? আমি সমস্ত ঘটনা খুলে বললাম আর্যকে। তারপর এক বুক আশা নিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোর চেনা জানা এমন কোনো লোক নেই যে এটা বলতে পারবে? আর্য কিছুক্ষণ ভাবলো, তারপর অতি ধীর গলায় বলল, মাঝে আমাদের মিউজিয়ামে আদিনাথ বাবুর কাছে তার কথা শুনেছিলাম, কিন্তু তার খোঁজ পেতে গেলে তো তোকে ওই কেরালার মহিষাসুর মর্দিনী মন্দিরে যেতে হবে। ওখানে গেলে আশা করি সব প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি। তাহলে তুইও চল না আমার সাথে। আমি? হ্যাঁ তুই। আর দেখ না একটু ম্যানেজ করে, বেশি দিন লাগবে না। আর কাজ শেষ হলেই চলে আসবো, কথা দিচ্ছি, প্লিজ। আমি কাতর কণ্ঠে অনুরোধ করলাম আর্যর কাছে। আর্য একটু আনমনা হয়ে বলল, ঠিক আছে। আগামী দুদিনের মধ্যেই শ্রীকে বিদায় জানিয়ে ট্রেনে চাপলাম আমি আর আর্য। শ্রী কিছুতেই ছাড়ছিল না আমাকে। তাকে অনেক বোঝানোর পর সে ছেড়েছে আমায়। কিন্তু যেদিন এখান থেকে যাব সেদিনও বলছিল, যাস না সৌম্য, প্লিজ আমার কথাটা শোন, আমার মনটা খুব গাইছে, প্লিজ। অথচ আমার মনে যে বাসা বেঁধেছে কালো জাদুর প্রহেলিকা, কে আটকাবে তখন আমাকে? আমাকে যে খুঁজে বার করতেই হবে এই ছবির অর্থ। একটা জেদ চেপে বসেছিল। যথাসময়ে ট্রেন ছাড়ল। বিগত 2 দিন ট্রেন জার্নি করে হাজির হলাম কেরালা। যখন স্টেশনে নামলাম, আকাশ তখন ছেয়ে গেছে কালো মেঘের ভেলায়। বিদ্যুতের ঝলকানি দেখা দিচ্ছে সাথে। সবকিছু উপেক্ষা করে সেখান থেকে গাড়ি করে ঘন্টা 2-এর রাস্তা পিছনে ফেলে উপস্থিত হলাম মহিষাসুর মর্দিনী মন্দিরের সামনে। নামটা শুনতে মন্দির হলেও সেটা আসলে একটা গুহা। মরে যাওয়া বিভিন্ন লোক যাদের আত্মার শান্তি হয় না, তাদের আত্মা তুষ্টির জন্যই মূলত লোক এখানে ভিড় করে। আরও বিভিন্ন রকমের উপাচার হয় এখানে, যেমন তন্ত্র সাধনা দ্বারা প্রেত ছাড়ানো, কোনো কঠিন রোগের গাছগাছালি দিয়ে ঔষধ তৈরি, আরও ইত্যাদি। ভীষণ জোরে বৃষ্টি নামল। বৃষ্টির হাত থেকে বাঁচতেই গুহার ভিতরে ঢুকলাম। কিন্তু ভিতরে ঢুকতেই যা দেখলাম তাতে আমার গায়ের রক্ত যেন হিম হয়ে এলো। পা দুটো অবশ হয়ে আসতে শুরু করলো। মশালের আলোয় দেখলাম গুহার চারিদিকে ছড়ানো ছিটানো নানান মানুষের নরকঙ্কাল, আর গোটা জায়গাটা থেকে বেরোচ্ছে অসম্ভব রকমের একটা পচা দুর্গন্ধ। নিমেষে গা গুলিয়ে উঠল আমার। একজন লোক এসে আমাদের হাতে একটা মশাল ধরিয়ে দিয়ে গেল, বলল, আন্দার যাও। আমি আর আর্য নাকে হাত চাপা দিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। একটু এগোতেই আমার শরীর এলো পাথারি হয়ে গেল। দেখলাম একজন দীর্ঘদেহী পুরুষ বসে আছে একটা উঁচু বেদি মতন জায়গায়। একটা গেরুয়া বস্ত্র পরে আছে, হাতে জড়ানো রুদ্রাক্ষের মালা, মাথায় তার ভীষণ রকমের বড় চুলের জটা, এবং সেটা মাথার উপরে পেঁচিয়ে বাঁধা। কপালে শিবমূর্তির ন্যায় একটা তিলক আঁকা, এবং ঠিক কপালের মাঝখানে একটা বড় রকমের গোল সিঁদুরের বৃত্ত। কি যেন মন্ত্রোচ্চারণ করে চলেছে সে। সামনে জল জল করে জ্বলছে আগুনের ধুনি। তিনি ঘিয়ের আহুতি দিচ্ছেন তখন ধুনিতে। একবারও আমাদের দিকে তাকায়নি সে, কিন্তু আমাদের আগমন সে ঠিক বুঝতে পেরেছে। আমাকে উদ্দেশ্য করে বলল, রাজ চক্রবর্তী বৃহদ্রথ আগে আপ লোক। আমি কেমন যেন অবাক দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। আর্যকে মৃদু স্বরে ডেকে বললাম, কে বৃহদ্রথ?
কি বলছেন ইনি? আরে কার কাছে নিয়ে এলি তুই আমাকে আর্য? এ তো দেখি পাগল। লোকটা কেমন করে যেন শুনতে পেয়ে গেল কথাটা। হয়তো তন্ত্র সাধনার দ্বারা কোনো শক্তি ইনি প্রাপ্ত করেছেন। লোকটি বলে উঠল, पागल नहीं है हम, सच में आप शक्तिक राजवंश का राज चक्रवर्ती है। तम्रनिस्पुर में आपका महल था, क्या आप याद नहीं कर पा रहे हो? आपके पास जो खड़ा है वो आपका राज सेनापति है। आप ये सब क्या झूठ मूठ बात कर रहे हो? कौन सेनापति और कौन सी जगह? मुझे कुछ समझ नहीं आ रहा। और वैसे भी हम ये उल्टा सीधा बात आपसे जानने के लिए नहीं आए इतने दूर से। हम कुछ दिखाने के लिए आए हैं आपके पास। मुझे पता है, सब कुछ पता है मुझे। आप दोनों किस लिए आए हो यहाँ पे, लेकिन सच कभी दबाया नहीं जाता। आपके पास क्या सबूत है कि आप सच कह रहे हैं? अब सच देखना चाहते हैं ना? दो, वो किताब मुझे दे दो। এই কথাটা শুনে আমি রীতিমতো হকচকিয়ে গেলাম। লোকটি জানলো কিভাবে যে আমি তার কাছে এই বই দেখাতেই এসেছি? অনেক কিছু মাথায় ঘুরছিল তখন। আমি তাকে আগ্রহের সাথে বইটা এগিয়ে দিলাম। লোকটা বইটা হাতে নিয়ে কিছু পাতা উল্টে আমাকে ছবিগুলো দেখালো, তারপর বলল, देख पा रहे हो राजा जी आप ये चित्रकला? जानते हो ये कौन बनाया है? इसका निर्माण आपके द्वारा बनाया गया रंकिनी देवी की मंदिर का पंडित जी ने करवाया था। আমি কিছু বলবার আগেই তাড়াতাড়ি করে তিনি বইটার প্রথম পাতা খুলে বললেন, और क्या आप यहाँ पे लिखा हुआ इस मंत्र का बंगाली अर्थ जानते हैं? ये जो तथैव शब्दों में लिखा है, ओ अंबर सितागी ए नयो ओ एक्स्ट्रोस्टोई पेरिफ्लोंदस ओ बलिसियास सज्रबीर बृहदत वस्त्रुष्य कैटेस्ट्रफी अतेलियोता बरी पसीला पेरिक्लेओमिना बना ट्रफ ट्रोकोरना आई पलिटेया इनाई डायनामिका पेरिफनी काल युगी अंबर सितागी शत्रु विनाशाय राजा बृहदत बशत्रु अंतहीन बाड़ी ऊंचा घेरा पर्वत तथा माझे राज्य शक्ति गर्वत। ভদ্রলোক এর মানে যা বললেন সেটা এই রকম দাঁড়ায়। যুগের পর যুগ সব যুদ্ধে জয়ী শ্বেতাগী শত্রুরা যখন হয়ে উঠেছে পরাক্রমশালী, তখন তাদের বিনাশ করেছে রাজা বৃহদ্রথ। এরপর অন্তহীন জলরাশি ঘেরা পর্বত উদ্যানের মাঝে অতি গর্বের সাথে শাক্তিক বংশের প্রতিষ্ঠা করেছেন। লোকটা এর পরের 4টে লাইন বলবার আগেই কেমন যেন আমার একটা ঘোর লাগে। আমার মনে হয় অশেষ সমুদ্রের শেষ প্রান্তে এসে রাজ্য হারানো কোনো এক রাজা আমি। হঠাৎই তখন আমি বলে উঠি, তথৈব ভাষার পরের 4টে লাইন। ও রঙ্কিনী দেবী উঠে আপনা গেল্লিতে তথাকথিত মিয়া কার্তিয়া স্টোলি সমেনি মি ল্যাটেরিয়া চেনিতাই ক্রিয়ে জিতাই ফিলোডক্সিয়া কাই আলাস জনিয়া निमायुदीना नामानी डांसिल सरापी तथा रंकिनी देवी तथा कित पाठे पूजाते शोभित अंतर्घाटे अभिलाष छिन्न अहंकार दर्पे निमा विधि नामानी दंशिल सर्पे। যার বাংলা অর্থ রঙ্কিনী দেবী হলেন ইষ্ট দেবতা, যার পুজো হয় হৃদয় মন্দিরে। যারই এই রাজ্যে থেকে অভিলাষের অহংকার জন্মাবে, যে মানবে না এখানকার নিয়মনীতি, তাকে যেন সাপে দংশন করে। আর আমার কথাটা শেষ করতেই আর্য অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আর ঠিক তখনই বাইরে বাজ পড়ার আওয়াজ হলো। লোকটা হাসিতে ফেটে পড়ল। पता चल गया राजा जी को। अपनी अगले जन्म का कहानी चल गया पता। কথাটা শেষ হতে না হতেই আর্যর দিকে সূচালো জ্বলন্ত একটা কাঠের টুকরো ছুঁড়ে দিল। এক পলকে এই গলাটা সরিয়ে নিতেই একদম পাশ কাটিয়ে বেরিয়ে গেল ওই সূচালো জ্বলন্ত কাঠের আগ্নেয়াস্ত্রটা। আর তখনই এক মুহূর্তেই হঠাৎ সব মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে চোখে একটা পলক ফেলতে যতটা সময় লাগে, ঠিক ততটুকু সময়ের মধ্যে সেই গুহা পরিবর্তিত হয়ে গেল একটা সাম্রাজ্যে। তখন আমি আর আমাতে নেই।
আমি তখন এক সুপ্রাচীন কালজয়ী রাজার বেশ ধারণ করে বসেছি স্বর্ণ সিংহাসনে। আমার আমার চারপাশে শাড়ি দিয়ে সাজানো রয়েছে সভাসদগণ। আমার পাশে রয়েছে রাজসেনাপতি শুদ্ধোধন। অন্দরমহলটা সাজানো হয়েছে বিভিন্ন রকমের মণি, মুক্ত এবং ঝাড়বাতির আলোয়। সমগ্র জায়গাটা শোভিত হয়েছে ফুল দ্বারা। তার কস্তুরী মৃগের ন্যায় সুগন্ধিতে মাতাল হয়ে পড়েছে সমস্ত দিক। যথাসময়ে কার্যক্রম শেষ করে রাজসভা থেকে বেরিয়ে এলাম। শ্বেত পাথরের ওপর শোভিত কার্পেটের উপর ছড়ানো গোলাপ ফুলের পাপড়ির উপর দিয়ে হেঁটে গেলাম নিজ কক্ষে। গিয়ে বসলাম খাটের পাশে রাখা আরাম কেদারাটার উপর। অপেক্ষা করে রয়েছি আমার প্রিয়তমা ইন্দ্রাণীর জন্য। দোর প্রহরীকে দিয়ে ডাকা করালাম দাসীকে। দাসী ঘরে আসতেই আমাকে বলল, আজ্ঞা করুন মহারাজ। আমি আদেশ করলাম, যাও মদিরা নিয়ে এসো, আর রানী ইন্দ্রাণীর কক্ষ থেকে ডেকে দিও তাকে, বলবে আমি ডাকছি। যথাসময়ে দাসী আমাকে এক বাটি মদিরা এবং একটি লম্বা পাত্র দিয়ে গেল। আমি যখন প্রায় মদিরার নেশায় চুর, এমন সময় এক ষোড়শী বিবাহিত রমণী এসে দাঁড়ালো আমার সামনে। কি অপরূপ শোভা তাঁর! এক রাশ কালো মেঘের মতো ঘন এলোমেলো চুল নেমে এসেছে তার কপালে। মাথার মধ্যেখানে একটা সিঁথি, যেখানটা শোভিত হয়েছে সিঁদুরের রক্তিম লাল বর্ণের আভায়। গোলাপের নরম পাপড়ির মতো স্নিগ্ধ ঠোঁট তার। কি অদ্ভুত রকমের টানা টানা দুই চোখের দীপ্তি! যেন এক নেশা খেলা করছে তার ওই চোখের মাঝে। স্বর্ণাভ গমের ন্যায় রং তার। রাজকক্ষের ভিতরের অল্প আলোতেও ফুটে পড়ছে তার শরীরের রূপ জৌলুস। এ যেন কোনো এক স্বর্গভ্রষ্ট অপ্সরা যে এসে পড়েছে আমার দ্বারে, আমার কাছে। না, তাকে চিনতে আমার ভুল হয়নি। ইনি হলেন আমার রাজমহিষী দেবী ইন্দ্রাণী। এবার সে আমার কাছে এসে আমার একটি জঙ্ঘার উপর বসল। তার দুটো হাত আমাকে জড়িয়ে নিল পিছন থেকে। একটা মন মাতোয়ারা করা সুগন্ধি ছড়িয়ে রয়েছে তার শরীরে, যার দ্বারা বশীভূত হতে শুরু করলাম আমি। এবার সে একদম আমার মুখের সামনে ঝুঁকে পড়ে আমার হাত থেকে মদিরা পাত্রটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। তারপর বলল, রাজন, আপনাকে বারণ করেছি না আপনি মদিরা পান করবেন না, তবুও কেন পান করছেন? আমি আপনার রাজমহিষী। গত তিথির কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। পণ্ডিত মশাইয়ের কথা মতো রাজ্যের উত্তরাধিকারীকে নিয়ে আসবার শুভক্ষণ আজ উপস্থিত মহারাজ। যথাসময়ে একটি সন্তানকে লালিত করে তাকে রাজপাট বুঝিয়ে চলে যাব আমরা দূরের কোনো পানে। হারিয়ে যাব কোনো এক অজানা রাজ্যে। সেখানে গিয়ে বাঁধব সুখের কুঠির। নিন রাজন, গ্রহণ করুন আমাকে। কথাটা শেষ করতেই আমরা দুজন এক ঘনিষ্ঠ সম্পর্কের বন্ধনে আবদ্ধ হলাম। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আমি তখন অধিষ্ঠান করছি রাজমহলের প্রজাদের সাথে। সেই সময় এলো এক বার্তাবাহী দূত। এসে সভাকক্ষে বললেন, রানীমা সন্তান সম্ভবা। আর খবরটা শুনেই সবাই খুশিতে ফেটে পড়ল। দূতকে নিজের গলার মণিমুক্তোর হারটা উপহার হিসেবে দিলাম। আনন্দে সবার কণ্ঠে তখন একটাই রব,
খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আমি ছুটে চললাম ইন্দ্রাণীর শয়নকক্ষে। পৌঁছেই আমি তাকে নিয়ে রঙ্কিনী দেবীর কাছে আশীর্বাদ নিতে যাব, এই কথাটা বলবো এমন সময় হঠাৎ বুক ফাটা চিৎকারে ফেটে পড়ে চারিদিক। কোনো কিছু বুঝে ওঠার আগে চোখের পলকেই দেখি ইন্দ্রাণীর গলায় ছুরি বসিয়েছে কেউ। ছটফট করছে সে মেঝেতে শুয়ে, অসম্ভব বেদনারত কান্নায় ফেটে পড়ছে সমস্ত দিক। কে বসালো ছুরি? এক মুহূর্তে সব ঝাপসা হয়ে যেতে লাগলো আমার। আমি মেঝেতে বসে পড়ি, চোখের বাঁধ ভেঙে জল আসে আমার, বুক ফেটে যায় এই যন্ত্রণা দৃশ্য দেখে। ইন্দ্রাণীর মাথাটা নিজের জঙ্ঘায় তুলে ধরে কান্নার স্বরে জিজ্ঞেস করি, কি হয়েছে তোমার? কে করেছে এই কাজ? বলো বলো আমায়, কে করেছে? ততক্ষণে ইন্দ্রাণীর গলা দিয়ে ঝরে পড়ছে রক্তের বন্যা স্রোত, চোখ দিয়ে ঝরে পড়ছে ক্রমাগত অশ্রুজল। অস্পষ্ট কান্নায় ভেঙে পড়া স্বরে আমাকে ইন্দ্রাণী বলে, রাজন, আমি পারলাম না, আমি পারলাম না আপনাকে একটা সন্তান দিয়ে যেতে। না কিছু হবে না তোমার। কে বলো, কে করেছে এই কাজ বলো? ঠাকুর মশাই। বলতে বলতে নিঃশ্বাস বেরিয়ে যায় ইন্দ্রাণীর। মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। আমি দম ফাটা গলায় বলি, ইন্দ্রাণী, না না না। তারপর কান্নায় অসম্ভব রকমের ভেঙে পড়ি। এক মুহূর্তে একই হয়ে গেল, চোখের পলকেই যেন সব সাজানো স্বপ্ন মিথ্যা হয়ে গেল। আমার ইন্দ্রাণী। বলতে বলতে পা টালমাটাল হয়ে আসতে শুরু করে। রাগে ক্ষোভে সারা দেহ ফেটে পড়ে। চিৎকার করে বলি, ঠাকুর মশাই, শয়তান পিশাচ, ছাড়বো না তোকে আমি। বলতে বলতে বেরিয়ে পড়ি কক্ষ থেকে। ঊর্ধ্বশ্বাসে যেতে থাকি ঠাকুর মশাইয়ের গৃহ পূজার কক্ষ ঘরে। তারপর বলি, শয়তান নরখাদক। পূজার ঘরের সামনে যেতেই ঠাকুর মশাই আমাকে দেখে বেরিয়ে আসে, বলে, কি হয়েছে রাজন? এত চিৎকার চেঁচামেচি, কিছু হয়েছে? শয়তান, দেবী ইন্দ্রাণীকে কেন মেরেছিস বল? বল কেন মেরেছিস বল? কি করছেন আপনি? কি করছেন আপনি? ছেড়ে দিন। ছেড়ে দেবো? পিশাচ, ছেড়ে দেবো তোকে? আজ এখানেই তোর গলা টিপে মারবো। এবার হঠাৎ ঠাকুর মশাই আমাকে বুকে একটা ধাক্কা দেন। আমি তাকে ছেড়ে ছিটকে পিছিয়ে আসে কিছুটা দূরে। ঠাকুর মশাই এইবার গলায় হাত দিয়ে অদ্ভুত সুরে হেসে বললেন, রাজন, আমি মেরেছি ইন্দ্রাণীকে, আমি মেরেছি। তোকেও মারবো, সবাইকে মারবো, অমর হব আমি, অমর। দেওয়ালে ঝোলানো একটা শাবল খুলে ছুঁড়ে দিই ঠাকুর মশাইকে লক্ষ্য করে। নিমেষেই সেই শাবল পেটের এঁফোর ওফোর হয়ে যায়। বেরিয়ে আসে একটা চাপা গোঙানির আওয়াজ। সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই ছুটে আসে পণ্ডিত মশাই আমার দিকে। তারপর যা ঘটার তাই ঘটে। আমারও অবস্থা হয় পণ্ডিতের মতোই। পেটের এধার থেকে উধারে বেরিয়ে যায় শাবলের তীক্ষ্ণ ফলাটা। ঠিক সেই মুহূর্তে যখন আমাকে রক্ষা করতে এসে দাঁড়িয়েছে সেনাপতি শুদ্ধোধন, তখনই তাকে হঠাৎই এক অদ্ভুত রকমের পশু, যার মাথাটা শেয়ালের হলেও শরীরটা মোষের, যার নাম ল্যামেন্ডাস, সে হঠাৎই শিং জ্বালা অবস্থায় উদ্দামভাবে ছুটে এসে আগুনের তীক্ষ্ণ শিংয়ের ফলা দ্বারা প্রহার করে তাকে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় তার দেহে। শরীর পুড়ে যাওয়ার অভিপ্রায় ছটফট করতে করতে লুটিয়ে পড়ে সে মাটিতে। পণ্ডিত মশাই আমাকে তাচ্ছিল্যের স্বরে বলতে থাকে, সব স্বপ্ন শেষ করে দিলি আমার তুই পিশাচ। কত যুগ ধরে তিল তিল করে সাজানো সব ষড়যন্ত্রে জল ঢেলে দিলি তুই। কি নিমন্ত্রে সিদ্ধ হয়ে ক্ষমতাবান এক পুরুষ হয়ে আমার তোর সিংহাসনে বসবার স্বপ্ন শেষ করে দিলি। কত কষ্ট করে জোগাড় করেছিলাম দুটো মৃত কাকের ছানা, দুটো লম্বা ধিক গড়ি, দুটো শাবল আর
আর শ্বেত পদ্ম পঞ্চমন্ডির আসনও সাজিয়েছিলাম যথারীতি। শুধু শুধু রাজমহিষী, রক্ত, জিভে আর একটা শিয়াল আর মোষ মেরে আহুতি দিলেই আমি সাধনায় সিদ্ধ হতাম, হয়ে যেতাম অমৃত পুলকেশ্বর। কিন্তু কিন্তু সাজানো সব চাল নষ্ট করে দিলি তুই নিমেষেই। কি ভেবেছিস? ছেড়ে দেবো তোকে? না, ছাড়বো না। আমার মৃত্যুর প্রতিশোধের বদলা আমি নেবই। কথাটা শেষ করতেই দুটো উড়ন্ত তীর এসে ঢুকে গেল পণ্ডিতের চোখে। কে মারল তীর? পিছন ঘুরে তাকাতেই আরো একটা তীর এসে ঢুকে গেল আমার গলায়। সঙ্গে সঙ্গে মৃত্যুতে লুটিয়ে পড়লাম আমি। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন চোখ খুললাম তখন আমি হাসপাতালের বেডে শুয়ে। সামনে ফুটে উঠেছে পরিচিত কিছু মুখ, যার মধ্যে দুটো মুখ আমার মা বাবার, একটা আর্যর আর একটা শ্রীর। উঠে বসি আমি। কি হয়েছে জানতে চাইলে কেউ কিছু বলে না। শ্রী বলল, ডাক্তারবাবু এখন তোকে প্রপার রেস্টে থাকতে বলেছেন, কোনো কথা নয়, একদম চুপ। আমি আর কোনো কথা বললাম না। কিন্তু ঘটনার পরিসমাপ্তি এখানেই শেষ হয় না। যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাচ্ছি তখন বৃষ্টি নেমেছে তোড়জোড়। হঠাৎ রাস্তার ওপাশে চোখ গেল আমার, আর মুহূর্তে যা দেখলাম তাতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখলাম ইন্দ্রাণী দাঁড়িয়ে ওই রাস্তাটায়, কিন্তু কোনো চেনা রূপের ভঙ্গিতে নয়। তার মুখের এক পাশ থেকে মাংস খুবলে খুবলে পড়ছে, মাথার আরেক পাশটায় কোনরূপ মাংস নেই, সেখান থেকে বেরিয়ে এসেছে হাড়। চোখ দুটো ভাঁটার মতো জ্বলছে তার। আমাকে দেখে ক্রমাগত সে বলে চলেছে, সোমা, এসো এসো আমার কাছে। আমার পেটে তো এখনো লালিত হচ্ছে তোমার বাচ্চা। এসো এসো আমার কাছে। হাকিনী মন্ত্রে সিদ্ধ রয়েছে কোনো প্রেতের পেটে বাচ্চার ভ্রূণ থাকলে আগামী কিছু মাসের মধ্যেই প্রেত সন্তান ভূমিষ্ঠ হয়, আর সে হয় শয়তানের চেয়েও বেশি শক্তিধর। মহাডামর তন্ত্রের উপাস্য দেবী রূপে মানা হয় তাকে। তখন চারিদিকে চলছে কড়ালো বাজ পড়ার হুঙ্কার আর ওই অশরীরীর অট্টহাসি। কান তালা ধরে যেতে লাগলো আমার। একটু থেমে আবারও ওই অশরীরী বলতে লাগলো, তোমারই তো সন্তান, নেবে না তুমি আপন করে? ঘটনাটা সম্পূর্ণ বলার পর একটু হাঁপ ছাড়ল সোমু। বৃষ্টিটা একদম থেমে এসেছে, একদম ঝিরঝির করে দু এক ফোঁটা পড়ছে। সোমু একটু দম নিয়ে আবার বলল, জানি না সেদিন আমার সাথে এসব কি ঘটেছিল, কেনই বা ঘটেছিল। শুধু জানি এর উত্তর আমায় কেউ দিতে পারবে না। অনেকে হয়তো এই ঘটনা বিশ্বাস করবে, আবার অনেকে করবে না। অনেক সময় এমন কিছু চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় যেটা চোখে দেখে বিশ্বাস করতে পারি না। খারাপ স্বপ্ন বলে উড়িয়ে দিই সেটাকে। তখন মনে হয় আমার সমস্ত শক্তি লোপ পেয়েছে, আর আমার অচিরেই কিছু অদ্ভুত অতি প্রাকৃত শক্তি মেতে উঠেছে তাদের হিংস্রতার খেলায়। এইবার কথাটা শেষ করল সৌম্য। এমন সময় লোকটি তাকে বলল, দারুণ গল্প বললেন মশাই, কিন্তু আপনি আমাকে একটা সাহায্য করতে পারবেন? হ্যাঁ বলুন, কি সাহায্য?
আমাকে আমাকে আপনার চোখ দুটো দিতে পারবেন? কিছু দেখতে পাই না আমি, জানেন। দেখুন তো, দেখুন তো, চিনতে পারছেন কিনা? হঠাৎ বিদ্যুৎ চমকায়। তখন বিদ্যুতের এক রাশ আলো এই লোকটার মুখটা এবার সমু দেখতে পায়। লোকটার মুখে মাংসের লেশ মাত্র নেই, ক্রমশ মাংস ফুঁড়ে বেরিয়ে এসেছে একটা মাথার খুলি। চোখ দুটো নেই তার, যেন কেউ খুবলে তুলে নিয়েছে সেটাকে। মুহূর্তেই সৌম্যর হৃদস্পন্দন বেড়ে যায়, ছিটকে বাইরে বেরিয়ে আসতে চায় সেটা। লোকটি ফেটে পড়ে ভয়ানক অট্টহাসির লেলিহান শিখায়। শুনলেন লেখক সুমিত দের কলমে কালবৈশাখী রাতের ভূত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, সৌম্যর সঙ্গে দেখা হওয়া বাস স্ট্যান্ডের সেই বৃদ্ধ লোকটি আসলেই পূর্বজন্মে কে ছিল? সঠিক উত্তর আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আমি আগামী গল্পে ঘোষণা করব। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে থেকে বেছে নেওয়া কয়েকটি নাম আমি ঘোষণা করছি। মেদিনীপুরের কাকড়া গ্রাম থেকে শুভঙ্কর আচার্য এবং তার বোন মন্দির আচার্য, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, চন্দননগর থেকে রীতম পাল, কলকাতা থেকে জয়শ্রী কর্মকার, বাউরিয়া বুড়িখালি থেকে স্নেহা মিত্র, তামিলনাড়ু থেকে ঋতু সরকার, বাউরিয়া কাজিরচড়া থেকে মিজানুর শেখ, কলকাতার টালিগঞ্জ থেকে সুদীপ্ত রায়, হুগলি জেলার আদানগ্রাম থেকে আশিয়া দাস জজ, রাঁচি ঝাড়খণ্ড থেকে মল্লিকা, মদনপুর নদিয়া থেকে সৃষ্টি কোলে, সুন্দরবন থেকে রনি দাস, হুগলি জেলার রাজহাটি থেকে শেখ নাইমুদ্দিন, বসিরহাট উত্তর 24 পরগনা থেকে সাহিল, চেন্নাই থেকে মাহমুদ হোসেন, বনগাঁ থেকে স্বস্তিকা ভৌমিক, ডানকুনি থেকে জবা চক্রবর্তী, মথুরাপুর থেকে মাসুম রহমান, নবদ্বীপ থেকে অর্পিতা কর্মকার, সাগরদ্বীপ থেকে সুদীপ মাইতি, বাঁশবেড়িয়া থেকে শম্পা সরকার রায় এবং হিরণ সরকার, শ্যামনগর মাদ্রাসা থেকে সেলিম মোল্লা, শিলিগুড়ি থেকে অভিদীপ্তা বোস, রাধাকান্তপুর থেকে বিশ্বজিৎ দাস, উত্তর 24 পরগনা জেলার সুন্দরবন থেকে আনারুল, চাকদহ থেকে সাথী মণ্ডল এবং তার মেয়ে আরোহী মণ্ডল, দক্ষিণ 24 পরগনার মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, ধনিয়াখালী থেকে রাজু মণ্ডল, রাজা মালিক, বাবলু মাঝি এবং যতীন মালিক, ফুলিয়া থেকে অজয় সরকার, গড়বেতা থেকে সবুজ, ব্যারাকপুর থেকে ব্রততী বোস এবং তামিলনাড়ু থেকে বিশ্বজিৎ সিং। তাহলে চলুন এখনকার মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে একটা টান টান রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।